শুরু করছি কালনা ভ্রমণের দ্বিতীয় পর্ব। ১০৮ শিব মন্দির আর রাজবাড়ি কমপ্লেক্স ঘুরে আমরা আমাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আমরা চলে এলাম ২৫ রত্ন বিশিষ্ট টেরাকোটার অসাধারণ শিল্পরাজিতে সমৃদ্ধ গোপালজি মন্দির। এই দৃষ্টিনন্দন মন্দিরটি ১৭৬৬ খ্রিস্টাব্দে নির্মিত হয় রাজা ত্রিলোকচন্দ্রের আমলে। এর সামনের অংশে রয়েছে বাংলা চালা রীতির ছাদে আচ্ছাদিত প্রলম্বিত বারান্দা। সদর দ্বারের ঢোকার মুখের দুপাশে রয়েছে দুটি পশ্চিমমুখী ৮ চালা শিব মন্দির। গর্ভগৃহে রয়েছে ১ ফুট ৬ ইঞ্চির গোপাল, দুটি কৃষ্ণ ও দুটি রাধার মূর্তি। কালনা টেরাকোটার একটি অনন্য বৈশিষ্ট্য হল মৃত্যুলতা। এই মন্দিরের দেয়ালের কোণে এরকম মৃত্যুলতা রীতির টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। এই প্যানেলে দেখা যায় উপরের প্রাণীটি মাঝের প্রাণীটিকে হত্যা করছে, আবার মাঝের প্রাণীটি হত্যা করছে নিচের প্রাণীটিকে। কোথাও আবার উপরের দিক থেকে নিচের প্রাণীকে হত্যা করছে, এমন পরপর ৪টে প্রাণী রয়েছে। এছাড়া ফুল, লতা পাতা, ১০ অবতার, নর্তকী, সামাজিক দৃশ্য যেমন যুদ্ধ দৃশ্য, ইউরোপীয়দের শাপথ শিকার, ঢোলবাদক, ঢাকবাদক, দণ্ডায়মান অবস্থায় সাহেব প্রভৃতি টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের এক পাশে রয়েছে কাঠের একটি ভাঙা রথ। একসময় যে এখানে রথ টানা হতো তারই এটি প্রমাণ। আর এক পাশে রয়েছে ভোগঘর। তাছাড়া মন্দিরের বাইরে রয়েছে একটি রাসমঞ্চ। মন্দিরের বিগ্রহের নিত্য পূজা ছাড়াও এখানে অন্যান্য উৎসবও হয়ে থাকে। তারপর আমরা গেলাম অনন্ত বাসুদেব মন্দিরে। এই দক্ষিণমুখী মন্দিরটি ২ স্তরের ৮ চালা, সম্মুখে টেরাকোটার শিল্পকর্ম খোদিত ত্রিখিলান অলিন্দযুক্ত। তবে বারবার সংস্কারে রং ও সিমেন্টের প্রলেপে টেরাকোটার কাজগুলি বেশ কিছু অংশে ঢাকা পড়েছে। এখানে কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তির নান্দনিক রূপ প্রকাশ পেয়েছে। মূর্তির ডান দিকে লক্ষ্মী দেবী ও বাম দিকে সরস্বতী দেবী রয়েছেন। এছাড়া বাসুদেবের সাথে নানান আকারের গোপাল ও রাধাকৃষ্ণ, জগন্নাথ, নৃসিংহদেব, চৈতন্যদেব, গিরিধারী এখানে পূজিত হন। মন্দিরের ফলক থেকে জানা যায় ১৭৫৪ খ্রিস্টাব্দে জগৎরাম রায়ের মহিষী কীর্তিচন্দ্রের জননী এবং রাজা তিলকচন্দ্রের পিতামহী এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের শান্ত পরিবেশ মনকে মুগ্ধ করে। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, সেজন্য সকাল ১১টার আগে এসে নাম লেখাতে হয়। এই কালনা শহর যে একসময় তন্ত্র সাধনার কেন্দ্র ছিল, এখানে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির, সাধনা কালী মন্দির, সাধক কমলাকান্তের জন্মভিটে, ভবা পাগলার আশ্রম তারই প্রমাণ। প্রাচীন তন্ত্র সাধনা পীঠস্থান হিসাবে অম্বিকা অঞ্চলের উল্লেখ আছে চৈতন্য জীবনী গুলোতেও। এবার পাশেই কালনা অধিষ্ঠাত্রী দেবী অম্বিকার মন্দিরে, যার নামে এই শহর, সেখানে গেলাম। এখানে দেবীকে সিদ্ধেশ্বরী কালী রূপে পুজো করা হয়। মনে করা হয় এই দেবী জৈনদের দেবী ছিলেন। মায়ের মূর্তিটি নিম কাঠের তৈরি, তাতে কোনো কারুকার্য নেই।
তাই মনে করা হয় দারুশিল্পের একেবারে প্রথম অবস্থায় অর্থাৎ আনুমানিক ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে এই মূর্তি তৈরি হয়েছিল। 5 ফুট 6 ইঞ্চির দারু নির্মিত চতুর্ভুজা দেবী বিগ্রহের দক্ষিণ 2 হস্তে বরাভয় মুদ্রা, বামের ঊর্ধ্ব হস্তে খড়্পর, নিম্ন হস্তে নরমুণ্ড। দেবী এখানে ভয়ঙ্করী রূপে বামপদ এগিয়ে শিবের বুকে অবস্থান করছেন, তাই তিনি বামাকালী। তবে দেবীর মূর্তি দারু নির্মিত হলেও শিবের মূর্তিটি মাটির, যা থেকে অনুমান করা হয় শিবের মূর্তি পরে স্থাপন করা হয়েছে। প্রচলিত কাহিনী অনুসারে মা কালীর ভক্ত অম্বরীশ বা অম্বু নামে এক ঋষি বর্তমান মন্দিরের পশ্চিম দিকে কিছুটা দূরে একটি পুকুরের, যার বর্তমান নাম অম্বিকা পুকুর, তার একপাশে একটি বটগাছের তলায় পাথরের কুলোর উপর একটি ঘট পান। তখন এই অঞ্চল ঘন জঙ্গলে আচ্ছাদিত ছিল, পাশেই ছিল শ্মশান। বর্তমান মন্দির যে স্থানে অবস্থিত সেখানে একটি বটগাছের তলায় ঘরটিকে প্রতিষ্ঠা করে অম্বরীশ ঋষি সাধনা করতে লাগলেন এবং সিদ্ধিলাভও করলেন। ঘটেই দেবীর পুজো হতো 4-5 পুরুষ শিষ্য পরম্পরায়। শেষ সাধক ঈশ্বরীশ একদিন দেবীর স্বপ্নাদেশ পেলেন দারু বিগ্রহ নির্মাণ করার। ছোট বহরকুলির গাঙ্গুলিতে পুকুর পাড়ের 3টি নিম গাছের মাঝের গাছটি দিয়ে কলকাতার দারুশিল্পীকে এনে মূর্তি তৈরি করিয়ে মূর্তিকে পঞ্চমুণ্ডির আসনের উপর বসানো হয়। তবে ঈশ্বরীশের কোনো শিষ্য না থাকায় দেবীর স্বপ্নাদেশে তিনি সাতগাছিয়ার চাটুর্যে বাড়ির একটি ছেলেকে এনে তার উপর দেবীর পুজোর ভার দিয়ে যান। তার পদবি হয় অধিকারী। তারপর থেকেই এই অধিকারীরাই বংশানুক্রমে দেবীর সেবা কার্য করে আসছেন। মন্দিরের ফলক থেকে জানা যায় বর্ধমানের রাজা চিত্রসেন 1661 শতাব্দে অর্থাৎ 1739 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে জনশ্রুতি মন্দির ও মাতৃমূর্তি রাজা সংস্কার করেন। মায়ের বর্তমান মূর্তিটি রাজারই সংস্কার করা মূর্তি। লাল রঙের মন্দিরটি জোর বাংলা রীতির। মন্দিরের সম্মুখ ভাগ ত্রিখিলান অলিন্দ বিশিষ্ট। খিলানগুলিতে টেরাকোটার কাজে শিবলিঙ্গ সহ শিব মন্দির ও নানান ফুলের নকশা খোদিত। উঁচু ভিত্তিবেদির উপর এই মন্দির। সিঁড়ির ধাপ পেরিয়ে দেবীর গর্ভগৃহ। গর্ভগৃহের প্রবেশদ্বারের মাথায় এক পা উপরে তোলা জোড়া সিংহ দণ্ডায়মান। মন্দিরের প্রবেশদ্বারের মাথায়ও সিংহের মূর্তি দণ্ডায়মান। মন্দিরের পূর্ব দিকে রয়েছে 4টি শিব মন্দির, তাদের মধ্যে 3টি আটচালা রীতি। এই মন্দিরগুলি মূল মন্দিরের পরে বিভিন্ন সময় নির্মিত হয়েছে। পূর্বে মন্দিরের পিছনেই গঙ্গা বইত আর তার ধারে ছিল শ্মশান। আগে এখানে নরবলি দেওয়া হতো, এখন তার পরিবর্তে ডাব বলি দেওয়া হয়। মায়ের এখানে তন্ত্রমতে পুজো হয়। মায়ের বার্ষিক পুজো হয় কার্তিক অমাবস্যা অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর সময়। এই সময় পুজোর 10 দিন আগে মায়ের অঙ্গরাগ হয়। সে সময় মন্দির বন্ধ থাকে। এই সময় পুজো ভোগ সবকিছুই হয় মন্দিরের বাইরে। ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পুজোর আগের দিন দেবীর দিগম্বরী রূপ সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত জনসাধারণ দেখতে পায়। তারপর বস্ত্র পরিধান করিয়ে দেবীর পুজো শুরু হয়। মন্দিরের সামনেই পুজোর ডালা সাজিয়ে বসে আছেন দোকানিরা। ফুল, বেলপাতা, দানাদার, গুজিয়া, সন্দেশ পাওয়া যায়। আমরা সেই ডালা কিনে মা সিদ্ধেশ্বরীর পুজো দিলাম। তারপর মন্দিরের বিপরীত দিকে সাধনা কালী মায়ের মন্দিরে গেলাম। এরপর আমরা গেলাম কমলাকান্ত ভট্টাচার্য অর্থাৎ সাধক কমলাকান্তর পৈতৃক ভিটেতে। রামপ্রসাদ সেনের পরেই শাক্ত পদাবলী তথা শ্যামা সঙ্গীতের অন্যতম প্রধান কবি হলেন কমলাকান্ত। তিনি মহারাজ তেজচন্দ্র ও প্রতাপচন্দ্রের গুরু এবং সভাকবি ছিলেন। তিনি রামপ্রসাদের সমসাময়িক ছিলেন। 1770 খ্রিস্টাব্দে কালনা শহরের বিদ্যাবাগীশ পাড়ায় জন্ম কালী সাধক কমলাকান্তের। কিশোর বয়সে পিতৃমাতৃ বিয়োগের পর তিনি বর্ধমানে এক পিতৃ শিষ্যের কাছে চলে যান।
বিদ্যাবাগীশপাড়ায় কমলাকান্তের জন্ম ভিটেটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় কিছু বাসিন্দা তা সংস্কার করেন। সেখানে থাকা কালী মূর্তির নিত্য পুজোও হয়। কালী পুজোর সময় এখানে কালী পুজোর আয়োজন করা হয়। এরপর আমরা চলে এলাম নিতাইয়ের শ্বশুর বাড়ি। মহাপ্রভুর সাথে কৃষ্ণ নাম প্রচারে তার ছায়া সঙ্গী ছিলেন অবধূত নিত্যানন্দ। তার কথা সবাই জানেন। গৌর নিতাই যে জগৎ বিখ্যাত। পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুরোধে সংসারী হলেন নিতাই। এই কালনার গৌরীদাস পণ্ডিতের ভ্রাতা সূর্যদাস সরখেলের দুই কন্যা বসুধা ও জাহ্নবার সাথে তার বিবাহ হয়। এখানে রয়েছে একটি প্রাচীন কুলগাছ, যে গাছের তলায় নিত্যানন্দের সাথে বিবাহ হয়েছিল সূর্যদাসের দুই কন্যার। বিবাহের সাক্ষী স্বরূপ বিবাহে ব্যবহৃত পাথরের শিলনোড়া এখনো রয়েছে গাছতলায় তৈরি একটি ছোট মন্দিরে। এই স্থানে অন্য একটি মন্দিরও রয়েছে, যেখানে শ্যামসুন্দর ও নিতাই গৌড়ের সুন্দর বিগ্রহ রয়েছে। প্রতি বছর এই মন্দিরে মাঘী পূর্ণিমা, রাস ও দোল যাত্রায় উৎসব হয়। এখানে প্রতিদিন 100 টাকার কুপনের বিনিময়ে ভোগ প্রসাদ দেওয়া হয়। সকাল 11টার মধ্যে কুপন কেটে নিতে হয়। এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে। মন্দিরটিতে নিতাইয়ের বিবাহ স্থানটি এখন বাধাইয়ের কাজ চলছে, তাই মন্দির কর্তৃপক্ষের অনুরোধে আপনারা এই কাজের জন্য ওনাদের অর্থ সাহায্য করতে পারেন। স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা অনলাইনের মাধ্যমে এনাদের অনুদান করতে পারেন মন্দির নির্মাণের জন্য। এরপর আমরা চলে গেলাম পাশেই মহাপ্রভুর ঝাঁকি দর্শন মন্দির নামে খ্যাত মন্দিরে। সেখানে তখন ভোগ আরতির সময়, তাই ভাগ্যক্রমে গৌরনিতাইয়ের দারুমূর্তি দেখতে পেলাম। কি জীবন্ত সেই মূর্তি! এত অপরূপ মূর্তি দেখে মন শ্রদ্ধায় ভরে ওঠে। সেই কারণেই গৌরীদাস ভয় পেয়েছিলেন যে মহাপ্রভুর এ হেন জীবন্ত মূর্তি কোনো ভক্ত হৃদয়ে স্থান পেলে তিনি তার সাথে চলে যাবেন। তাই মন্দিরের গর্ভগৃহের দরজা জানলা বেশিরভাগ সময় বন্ধ থাকে, মাঝে মাঝে ভক্তদের জন্য খোলা হয়, কিন্তু এক ঝলক দর্শনের পরেই বন্ধ করে দেওয়া হয়। তাই জন্য বলা হয় মহাপ্রভুর ঝাঁকি দর্শন। গৌরীদাস পণ্ডিতের কথা আমরা একটু পরেই জানতে পারব। এই মন্দিরে গৌরীদাস গোস্বামীকে দান করা মহাপ্রভুর ন্যায়ের বৈঠা, পাদুকা আর নিজের হাতে লেখা কয়েকটি তালপাতা রাখা রয়েছে। তবে এই মন্দিরে ভিডিও করা নিষেধ বলে আমরা এই মন্দিরের ভিডিও করতে পারিনি। দেখতে দেখতে আমরা চলে এলাম কালনা জনপদের দক্ষিণ ভাগে অবস্থিত 500 বছরের পুরনো তেঁতুল গাছের কাছে। সেখানে গৌরাঙ্গ আর গৌরীদাস পণ্ডিতের প্রথম সাক্ষাৎ হয়েছিল। স্থানটির নাম মহাপ্রভুতলা। মহাপ্রভু শ্রী চৈতন্যের পাদস্পর্শে ধন্য শ্রীপাঠ অম্বিকা কালনা।
বিশাল বড় এই সুপ্রাচীন তেঁতুল বৃক্ষের চারপাশের চত্বর সিমেন্ট দিয়ে বাঁধানো। একে ঘিরে রয়েছে একটি প্রাচীর। সেই প্রাচীরের গায়ে মহাপ্রভু ও গৌরীদাসের কাহিনী খোদিত। গাছের তলায় রয়েছে গৌরীদাসের পাথরের ভজন সিংহাসন, আর মহাপ্রভুর চৈতন্যের বিশ্রামস্থলে রয়েছে তার শ্রীচরণ চিহ্ন খোদিত। গাছের তলায় একটি ফলকে লেখা আছে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থল আমলিতলা, শ্রী শ্রী গৌর ও গৌরীদাস সম্মিলন, শ্রীপাঠ অম্বিকা। এই কানলা হলো দ্বাদশ গোপালের অন্যতম গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ। গৌরীদাস ছিলেন নিত্যানন্দ শাখার দ্বাদশ গোপালের একজন মহান্ত ও চৈতন্যদেবের অনুগামী। তারই উদ্যোগে কালনায় বৈষ্ণব সমাজ গড়ে ওঠে। চৈতন্য চরিতামৃত, ভক্তি রত্নাকর, ব্রজবিলাস, গৌর গণ্যদেশ দীপিকা ইত্যাদি পুরাণ গ্রন্থে গৌরদাসের উল্লেখ রয়েছে। নদিয়া জেলার শালিগ্রামে জন্মগ্রহণ করেছিলেন গৌরীদাস। তিনি অম্বিকা কালনায় এসেছিলেন। শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের 3 দিন পর শান্তিপুর হয়ে নৌকা করে এসেছিলেন অম্বুয়া অর্থাৎ কালনায়। তিনি এসে পৌঁছান গঙ্গার ধারে এই তেঁতুল গাছতলায়। এদিকে মহাপ্রভুর ভাবে বিভোর গৌরীদাস এই গাছের তলায় বসেছিলেন। সম্মুখে মুন্নিত মস্তক গৌরকান্তি গৌরাঙ্গরূপী শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে তিনি অভিভূত হয়ে গেলেন। আনন্দাশ্রু তার 2 গাল বেয়ে পড়তে থাকলো। মহাপ্রভুকে প্রণাম করে তাকে জড়িয়ে ধরলেন গৌরীদাস। গৌরীদাসকে গঙ্গার তীরে নিয়ে গেলেন মহাপ্রভু। গঙ্গার জলে ভেসে উঠল গৌরীদাসের পূর্বজন্মের পরিচয়, ভেসে উঠল শ্রীকৃষ্ণের বাল্যলীলা। সুবল জ প্রিয় শ্রেষ্ঠ স গৌরীদাস পণ্ডিত গোস্বামী। যিনি ব্রজে শ্রীকৃষ্ণ সখা সুবল, তিনিই বর্তমানে গৌরীদাস। এই দিব্যলীলা দেখে গৌরীদাসের মূর্ছা যাওয়ার উপক্রম। মহাপ্রভু তাকে মানব ত্রাণের ভার দিলেন কৃষ্ণ নাম প্রচারের মাধ্যমে। চৈতন্য মহাপ্রভুকে নিজ গৃহে নিয়ে এসে তার সেবা করলেন গৌরীদাস। কিছুদিন পর মহাপ্রভু নীলাচলে যেতে চাইলেন, কিন্তু গৌরীদাস তাকে যেতে দিতে চাইলেন না। অজ্ঞতা মহাপ্রভু গৌরীদাসকে নবদ্বীপে যে নিম গাছের তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই গাছের কাঠ এনে সেই কাঠ দিয়ে তার আর নিত্যানন্দের মূর্তি এই স্থানে স্থাপন করতে বললেন এবং নিজের লেখা গীতাভাষ্য পুঁথি গৌরীদাসকে দিয়ে দিলেন। এখানেই মহাপ্রভুর ইচ্ছায় গৌরীদাস প্রতিষ্ঠা করলেন নিত্যানন্দ ও শ্রী গৌরাঙ্গের দারু মূর্তি। সেই মন্দিরটি মহাপ্রভু বাড়ি নামে কালনায় খ্যাত। চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত বিখ্যাত সেই তেঁতুল গাছ দর্শন করে আমরা পরের গন্তব্যে চলে এলাম। শ্রীরামকৃষ্ণদেবের চরণাশ্রিত সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজির নামব্রহ্ম আশ্রমে 1823 সালে এই আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল। এখানে রয়েছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ভগবান দাসের আরাধ্য দেবতা রাধা গোবিন্দজিউ। ভগবান দাসের সমাধিও রয়েছে। ব্রহ্মবাড়ি আশ্রমের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল পাতাল গঙ্গা। এই পাতাল গঙ্গাকে নিয়ে একটি অলৌকিক কাহিনী এখানে শোনা যায়। শ্রীকৃষ্ণের ভক্ত ভগবান দাস প্রতিদিন সকালে আশ্রম থেকে বেশ কিছুটা দূরে প্রবাহিত ভাগীরথী নদীতে পায়ে হেঁটে গিয়ে স্নান করতেন। তারপর আশ্রমে এসে তার আরাধ্য রাধাকৃষ্ণের পুজো করতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার শারীরিক শক্তি কমে আসতে থাকলো। তাই তার পক্ষে প্রতিদিন
ভাগীরথী নদীতে যাওয়া সম্ভবপর হয়ে ওঠে না। সেই কারণে তিনি ব্যথিত হয়ে পড়েন। তিনি তার মনের কষ্ট একদিন পূজা করার সময় তার ইষ্ট দেবতাকে বলেন। তার দু একদিন পর ভগবান দাস দেখেন এক আশ্চর্য ঘটনা। তার আশ্রমের এক অংশের মাটি ভেদ করে ভাগীরথীর জলের মতো ঘোলা জলের ধারা উঠে এসেছে। শুধু তাই নয়, এই জলে ভাগীরথীর জলে ভেসে যাওয়া কচুরি পানাও ভাসছে। এই অভাবনীয় দৃশ্য দেখে আনন্দে কেঁদে রাধা গোবিন্দের চরণে লুটিয়ে পড়েন ভগবান দাস। তারপর থেকে এই জলেই রোজ স্নান সেরে পুজোয় বসতেন তিনি। পরে এই আশ্রমের সংস্কার করেন বর্ধমানের রাজারা। তখন এই জলধারার চারপাশ বাঁধিয়ে একটি কুয়োর মতো তৈরি করে দেন তারা। এই কুয়ো পাতাল গঙ্গা নামে প্রসিদ্ধ। আজ আশ্রম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সরে গেছে ভাগীরথী নদী, কিন্তু আজও যখন নদীর জল বাড়ে তখন এই কুয়োর জলও বাড়ে। নদীর জল ঘোলা হলে কুয়োর জলও ঘোলা হয়। জলে ভাসে কচুরি পানা, এমনকি কুয়োর জলে নিয়মিত জোয়ার ভাটাও খেলে। মন্দিরের এই অলৌকিক কুয়ো দেখে অবাক হয়ে গেলাম যে সত্যি জলের রং গঙ্গার মতোই ঘোলা, আর কচুরি পানাও ভাসছে। ভক্তের ভক্তিতে সবই সম্ভব তার ভগবানের দ্বারা। এই কথাটি ভেবে এক আধ্যাত্মিক অনুভূতিতে মন আবিষ্ট হয়ে গেল। এরপর গেলাম মাতৃসাধক ও বহু শ্যামা সঙ্গীত রচয়িতা ভবা পাগলার আশ্রমে। বাংলাদেশের ঢাকা জেলার আমতা গ্রামে 1900 খ্রিস্টাব্দে ভবা পাগলার জন্ম। তার নাম ছিল ভবেন্দ্র মোহন চৌধুরী। ঢাকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান ছিলেন তিনি। জনশ্রুতি অনুসারে 14 বছর বয়সে মা কালীর দর্শন পান তিনি। বাল্য বয়সে তিনি প্রতিমা নিয়েই খেলা করতেন। ভারত ভ্রমণে বেরিয়ে কিছুদিন কলকাতায় কাটানোর পরে চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপে যাওয়ার পথে কালনায় এসে তার ভালো লেগে যায়। সাধনস্থল হিসাবে বেছে নেন কালনাকেই। তৈরি করেন ভবার ভবানী মন্দির। তার রচিত অসংখ্য শ্যামা সঙ্গীত ভক্ত মন জয় করেছে। আর এই আশ্রমে বসেই তিনি এই সকল গান লিখেছেন। লিখেছেন কালীকে ঘিরে বহু কবিতা, লিখেছেন মানব জীবনের উপযোগী বহু সরল বাণী। তার রচিত সেই সমস্ত গান, কবিতা, বাণী মানুষের মনে স্থান করে নেয়। তার অনেক গুণমুগ্ধ ভক্ত ছিল দেশে বিদেশে। মহানায়ক উত্তম কুমার, মলিনা দেবী, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসু ছিলেন তার ভক্ত। শোনা যায় তিনি বহু রোগগ্রস্ত মানুষকে তার হাতের স্পর্শে সুস্থ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত ভবা পাগলা তার কবিতা ও গানের মাধ্যমে লোকশিক্ষার কাজও করে গিয়েছেন। শুধু গান কবিতা নয়, তিনি অঙ্কন, সেলাই, বেহালা বাজানো, হারমোনিয়াম বাজানো সবেতেই পারদর্শী ছিলেন। তার আঁকা ছবি, বাণী ছড়িয়ে রয়েছে মন্দির জুড়ে। ভবা পাগলার আরাধ্য কালী মূর্তিটি কোষ্ঠী পাথরের। কালী পুজোর দিন বিশেষ পুজো হলেও মহাপুজো অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের শেষ শনিবারে। নিত্য পুজোয় ভবা পাগলা দেবীকে খিচুড়ি, মিষ্টি, ফলের ভোগ দিতেন। রীতি মেনে আজও নিত্য পুজোয় তেমনই ভোগ নিবেদন করা হয় দেবীকে। মন্দিরের ভেতরে ভবার আঁকা গান, কবিতা ছাড়াও ব্যবহার্য অনেক জিনিসপত্র, ছবি রয়েছে। মন্দিরের বিপরীতে রয়েছে ভবার সমাধিস্থল। নিজের জীবদ্দশাতেই মন্দিরের সামনে বানিয়ে রেখেছিলেন সমাধি। নির্দেশ দিয়েছিলেন মৃত্যুর পর যেন তাকে সেখানেই সমাধিস্থ করা হয়। শিশুদের প্রচন্ড ভালোবাসতেন এই সাধক। শিশুদের মনোরঞ্জনের জন্য মন্দির জুড়ে গড়ে তুলেছিলেন পশুশালা। আজ সেই পশুশালা নেই, পরিবর্তে রয়েছে একটি পুষ্করিণী।
এখন এই আশ্রম তার ছোট নাতির তত্ত্বাবধানে রয়েছে। এই আশ্রমে রয়েছে পঞ্চবটী বন, যেখানে ভবা সাধনা করেছেন, আর একটি গাব গাছ রয়েছে যেখানে ভবা বসে ধ্যান করতেন। অবশ্য সেই প্রাচীন গাব গাছটি এখন আর নেই। সেখানে বসানো হয়েছে নতুন একটি গাব গাছ। আশ্রমটি নিরিবিলি ও শান্ত। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা দুপুরে এখানে মাত্র 70 টাকা জনপ্রতি ভোগ গ্রহণ করেছিলাম। ভোগে ছিল ভাত, আমড়ার টক, ডাল, পাঁপড়, পাঁচমিশালি তরকারি, আলু পনিরের তরকারি, চাটনি ও পায়েস। দুপুরে খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ভাগীরথী গঙ্গার ঘাটের দিকে। কালনার কাছে ভাগীরথী খুব প্রশস্ত নয়, মাঝে মাঝেই চর দেখা যাচ্ছে। জলের স্রোত খুব কম। নদীর এপার কালনা, যা শাক্ত আর বৈষ্ণব দুই ধর্মের মিলনস্থল, আর ওপারে বৈষ্ণব সাধনা ক্ষেত্র শান্তিপুর। নদীর ধারে নির্মল বাতাস উপভোগ করে আর প্রকৃতির অপরূপ শোভা দেখে চললাম এবার অম্বিকা কালনা স্টেশনের উদ্দেশ্যে। পথে অম্বিকা সুইটস থেকে কালনার বিখ্যাত মাখা সন্দেশ, ছানার মুরগি, রসমালাই, সাদা দই কিনে নিলাম বাড়ির জন্য। কালনার এই সকল মন্দিরের বিগ্রহ দর্শন করতে হলে বেলা 12:30টার মধ্যে দেখে নিতে হবে, কারণ এরপর মন্দিরগুলি বন্ধ হয়ে যায়, আবার বিকেল 3:30টার সময় খোলে। কিন্তু শুধু মন্দির দর্শন করতে হলে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দিরগুলি খোলা থাকে, সেই সময়ের মধ্যে যাওয়া যায়। সন্ধ্যায় কালনার 108 শিব মন্দির ও রাজবাড়ির মন্দিরগুলি সেজে ওঠে নানান রঙের আলোকসজ্জায়। তবে এখানে কোনো মন্দিরের প্রবেশ মূল্য নেই। স্টেশন থেকে টোটো বুক করে পুরোটা ঘুরতে পারেন। আমরা 600 টাকায় 4 ঘন্টায় কালনার এই সকল দর্শনীয় স্থান দেখলাম। তারপর দুপুর 3:53 কাটোয়া হাওড়া লোকাল ট্রেন ধরে ফিরে এলাম। টোটো চালকের ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, ধন্যবাদ।